দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অকুতোভয় বীর শহীদ শরীফ ওসমান বিন হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। শনিবার সকালে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে এই মহান বিপ্লবীকে সমাহিত করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে। ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা দেশ। শাহবাগ সহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ করেছে ছাত্র জনতা। হাদির মৃত্যুর খবরে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে ঢুকে নজিরবিহীন হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে একদল বিক্ষুব্ধ জনতা। হামলা ভাঙচুর চালায় ছায়ানট উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়েও। ঘটেছে সাংবাদিক হেনস্থার ঘটনাও। গণমাধ্যমের অফিসে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। অনেকে বলছে এসব হামলার ঘটনা পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপকৌশল। এমন পরিস্থিতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে সরকার। দর্শক, এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয়ে হাদি নেই, তবে আছে। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আরটিভির স্টুডিওতে রয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। দর্শক, এই প্ল্যাটফর্ম আপনার, সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করুন, লাইভ আলোচনায় যুক্ত হতে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই শহীদ হাদির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করে আজকের আলোচনাটা আমরা শুরু করছি। আলোচনাটা শুরু করতে চাই রাশেদ আপনাকে দিয়ে। কাল তার জানাজা হবে, তারপর সমাহিত করা হবে, কিন্তু একটা দৈনিকে একটা স্টোরি দেখলাম, শহীদ হাদির নামে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন, এবং সেখানে যারা ছবিতে আছেন, একজন উপদেষ্টাও আছেন, প্রত্যেকের চেহারার মধ্যে হাসি দেখা যাচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে, হাদির নামে বিভিন্ন জিনিস আমরা করব, সেটি খুবই ভালো উদ্যোগ, কিন্তু একটা বড় প্রশ্ন, এই হত্যার দায় আসলে কার এবং অপরাধীদেরকে এখনো ধরা গেল না কেন? ধন্যবাদ। অন্যদিন তো আসলে সবাইকে টকশোর শুরুতে শুভেচ্ছা জানাই, তবে আজকে মানে শুভেচ্ছা জানানোর মতন পরিবেশ নাই। আপনি নিজেই শুরুটা করেছেন যে আমাদের সকলের প্রিয় একজন বিপ্লবী সন্তান, যিনি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি ব্যাপকভাবে লড়াই শুরু করেছিলেন। এবং সেই লড়াইটা শুধুমাত্র রাজপথের নয়, সেই লড়াইটা ছিল বুদ্ধিভিত্তিক লড়াই। আমার কাছে মনে হয় যে এই বুদ্ধিভিত্তিক লড়াইকে থামিয়ে দেওয়ার জন্য তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। শুধুমাত্র এই যে দেশীয় সন্ত্রাসীরা, ছাত্রলীগের পান্ডারা তাকে হত্যা করেছে, আমরা যদি শুধু সেটিকেই মনে করি তাহলে ভুল হবে। দেখেন, এই যে অপরাধীরা তারা গুলি করলো, এরপরে ময়মনসিংহ গেল, সেখানকার একটি সীমান্ত দিয়ে তারা ভারতে পালিয়ে গেল। আসলে এর মধ্যে আসলে কি আছে? আমাদের দেশের সমস্ত অপরাধীরা যারা খুন করে, গুম করে, ক্রসফায়ার দিয়ে মানুষ হত্যা করে, এবং আমরা দেখেছি যে যারা গণহত্যা চালিয়েছে তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। এর সুযোগটা আসলে কিভাবে পাচ্ছে? আমার কাছে মনে হয় যে ভারত আসলে এই বাংলাদেশের যারা সন্ত্রাসী আছে, যারা রাজনৈতিক অপরাধী আছে, যারা গুপ্ত হত্যা চালায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, 16 বছর ধরে যারা নিপীড়ন করেছে, তাদের এক ধরনের আশ্রয় কেন্দ্র হিসেবে ভারত মানে একটি রাষ্ট্র হিসেবে তাদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা দেখেছি 71-এর সময় যারা মজলুম ছিল, যারা নিপীড়িত ছিল, যারা ওই পশ্চিম পাকিস্তানের দ্বারা আক্রান্ত হচ্ছিল, তারা কিন্তু ভারতে আশ্রয় পেয়েছে। সেটাকে আমরা মানবিক দিক বিবেচনা করি ভারতের, কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে ভারত সেই মানবিকতা ভুলে গিয়ে বরং অপরাধীদের আশ্রয়দাতা হয়ে উঠেছে। আমাদের ভাই ওসমান হাদিকে যেভাবে আসলে পরিকল্পিতভাবে হত্যা করা হলো, সেটি অত্যন্ত ন্যাক্কারজনক। এবং এই যে ভারতের যারা এজেন্ট রয়েছে তাদের দিকে আসলে সন্দেহর তীরটা কেন? এর মূল কারণটা হলো যে আমাদের ভাই ওসমান হাদি তিনি একদিকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, প্রতিবাদ জানিয়েছেন, অন্যদিকে আবার আওয়ামী লীগকে এখানে আসলে কেন যুক্ত করা যাচ্ছে? এর কারণটা হলো যে আমরা তথ্য প্রমাণ যতটুকু পেয়েছি, যেটা দ্য ডিসেন্ট সহ কয়েকটি গণমাধ্যমে এসেছে, যে এর সাথে ছাত্রলীগের যারা সন্ত্রাসী তারা জড়িত। অর্থাৎ এই ঘটনায় আমরা ভারতের এজেন্ট এবং যারা আসলে আওয়ামী দুর্বৃত্ত তাদেরকে আমরা মোটামুটি মনে করতে পারি, এবং এটা সত্যই বলা যায়। অনেক কিছুতে আসলে আমার কাছে মনে হয় যে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে এই সত্য উত্থাপন করছেন। দেখেন, এই যে ছাত্রলীগ যে
গুলি চালিয়েছে, এটা তো সত্য, এবং ভারতে পালিয়ে গেছে, এটা তো সত্য, যেটা আমরা গণমাধ্যমে দেখছি। তো সব মিলে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ আসলে এই ধরনের প্ল্যান, বহু প্ল্যান হাতে নিয়েছিল। তারা মনে করেছিল যে এই কাজগুলো আমরা করব, বিশেষ করে আমরা যারা গণ অভ্যুত্থানের যারা শক্তি ছিলাম, আমাদের ভিতরে বিভাজন, তো তারা এমন একটি প্ল্যান নিয়েছিল, এই যে আমরা গণ অভ্যুত্থানের বিভাজিত শক্তি, আমরা যেহেতু এখন আর একতাবদ্ধ নাই, সুতরাং এই ধরনের ঘটনা ঘটিয়ে আমাদের একে অপরকে দায় দেওয়া যাবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই ঘটনার পরে আমরা দেখলাম যে এই ঘটনার পুরোপুরি দায় বিএনপি যে ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস সাহেব, তাকে কেন্দ্র করে এক ধরনের দায় দেওয়ার চেষ্টা ছিল। তো আমার কাছে মনে হয় যে পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছিল যে এর দায় পুরোপুরি বিএনপির উপর দেওয়া হবে এবং মির্জা আব্বাস সাহেবের রাজনীতি শেষ করে দেওয়া হবে। এবং এই ঘটনা কিন্তু আমরা দেখেছি ঢাকা মেডিকেলে ঘটেছে। হ্যাঁ, ২-১ জন তো শুরু করেছে। মপটা আসলে কিভাবে হয়? মপটা হয় যে ২-৫ জন আগে শুরু করে, এরপরে বাকিরা আসলে যুক্ত হয়ে যায়। তো সেই ধরনের ঘটনা কিন্তু ঢাকা মেডিকেলে ঘটেছিল। মির্জা আব্বাস সাহেব, তিনি বর্ষিয়ান পলিটিশিয়ান, তিনি এটাকে খুব সুন্দরভাবে এটা ডিল করেছেন যে তিনি এইটার কোনো আসলে প্রতিক্রিয়া ওইখানে দেখাননি। অর্থাৎ এই যে একটি ঘটনা দেখেন, যে আমরা প্রমাণ পেলাম যে একটি পক্ষ ঘটালো, আওয়ামী ফেসিবাদী শক্তি, কিন্তু এই ঘটনার দায় আবার বিএনপির উপর চাপাচ্ছিল। আবার আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি, আমরা সেটা মেনেও নিয়েছিলাম। আমি বক্তব্যগুলো দেখেছি, ভিডিওগুলো শুনেছি, অনেকে বলছে যে মির্জা আব্বাসের নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটেছে। শব্দটা ছিল নেতৃত্বে। দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা নাজুক, আমরা বারবার বলে আসছিলাম যে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে শপথে বহাল রেখে আপনারা বারবার বলছেন ইতিহাসের সেরা নির্বাচন, বরং আগামী নির্বাচন হতে পারে ইতিহাসের সবথেকে সংঘর্ষময় নির্বাচন, যেটা আমরা দেখলাম যে ইতিমধ্যে একজন প্রার্থীর জীবন দিতে হয়েছে। এবং আমরা বিভিন্ন জায়গা থেকে যতটুকু তথ্য পাচ্ছি যে আওয়ামী লীগ এই ধরনের টার্গেট কিলিং মিশন হাতে নিয়েছে। তারা আরও বহু প্রার্থীর উপর হামলা করতে চায়, গুলি করে হত্যা করতে চায়, এবং সেই টার্গেটের মধ্যে আমাদেরকেও রাখা হয়েছে। তো সেক্ষেত্রে এই সরকারের দায়িত্বকে আমি একটু শেষ করি। দেখেন, এই সরকার জুলাই বিপ্লবের সরকার, জুলাই গণ অভ্যুত্থানের সরকার। আমি বারবার বলে আসছিলাম যে জুলাইয়ের পরে, অভ্যুত্থানের পরে এই ধরনের যারা অপদার্থ, এই ধরনের অযোগ্য, যাদের বিপ্লবে ন্যূনতম ভূমিকা নাই, ২-১ জনের ভূমিকা আছে, যাদের ন্যূনতম ভূমিকা নাই, তাদেরকে এই সরকারে বসিয়ে আপনি কোনোভাবেই জুলাইকে রক্ষা করতে পারবেন না। জুলাইয়ের পরে যে সরকার গঠিত হলো, সেই সরকারের কাছে আজকে জুলাই বিপ্লবীরা অনিরাপদ। দেখেন, বারবার বলছে যে তারা কিন্তু বারবার পোস্ট করতেছে, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে বারবার নিন্দা জানানো হচ্ছে। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা হয়েছিল, এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পারে নাই। তদন্ত কমিশন গঠিত হয়েছিল, তদন্ত কমিটি না, কমিশন। সেই কমিশনের প্রতিবেদন এখনো পর্যন্ত আমরা জানি না। আমি জানি না যে এই সরকার আমলে ওইটা পাওয়া যাবে কিনা। তো এইভাবে ঘটনা ঘটছে, কিন্তু বিচার হচ্ছে না। ধন্যবাদ। একটু শুনতে চাই সাইদ মোস্তাফিজ আপনার কাছ থেকে। আমরা হাদিকে হারিয়ে ফেলেছি, হাদি নেই, দেশে এত কিছু হয়ে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো বহাল তবিয়তে আছেন, আপনি কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি আর নেই, এবং তাদের যেই সরকারের যে দায়িত্বশীল ভূমিকা থাকার কথা ছিল, সেটা তো আসলে ওনারা রাখতে পারেনি। এবং আমি মনে করি যে পুরোপুরি আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এবং গতকাল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেখানেও তাদের ন্যূনতম কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। তো সার্বিকভাবে এই হত্যার পেছনের দায়ভারের জন্য তারাও কোনো অংশে কমভাবে দায়ী নয়, এবং তারা মূলত অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই জায়গাটা নিশ্চিত করা উচিত ছিল, জুলাই গণঅভ্যুত্থানকারীর প্রথম সারির যে বিপ্লবী নেতারা ছিলেন, তরুণ নেতারা ছিলেন, বা সকল রাষ্ট্রের সকল নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া যেই ভূমিকাটা তাদের রাখা উচিত ছিল, সেটা পুরোপুরি অর্থে তারা সেভাবে রাখতে পারেনি। এবং সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর যে সংস্কার, যে পরিবর্তন আনার কথা ছিল, সেটা শুধুমাত্র একটি পোশাক পরিবর্তনের মাধ্যমে তারা করতে চেয়েছিল, কিন্তু আদতে আসলে কোনো পরিবর্তনই হয়নি। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম আমাদের ভাইকে হত্যা করা হলো, এবং যেই এরিয়াতে তাকে গুলি করা হয়েছিল সেখান থেকে সে হত্যাকারীদের বা ঢাকা থেকে বের হওয়ার পথ কিন্তু খুব বেশি নেই, 4টি পয়েন্ট ঢাকা থেকে বের হওয়ার। তো এই 4টি পয়েন্টে সেই সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে পারলো না। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ আমরা দেখেছি যে
আমাদের গোয়েন্দা সংস্থা বা আমাদের যে আইন রক্ষাকারী বাহিনী আছে তাদের সক্ষমতা নেই এমনটা কিন্তু না। গত 17 বছর ধরে আমরা এমন অনেক ঘটনা দেখেছি যেখানে অনেক মাটির নিচ থেকে তারা বিএনপি, তারপরে জামাত বা অন্যান্য ভিন্ন মতের মানুষকে তারা গ্রেফতার করতে পারতো, তুলে আনতে পারতো। তো সেক্ষেত্রে এদেরকে তারা আনতে পারেনি এবং তারা ইন্ডিয়াতেও পার হয়ে গিয়েছে নাকি। তো সব মিলে আমি খুবই হতাশ, মানে আসলে এই তো। শরীফ ভাই, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে খুব প্রশ্ন নাই, কিন্তু যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছি, হাদি যে প্রশ্ন আমাদের সামনে রেখে গেল, সেই প্রশ্নের উত্তর আজকে যদি আমরা না জানি, আমরা জানবো কবে আসলে? ধন্যবাদ আপনাকে। আপনি যে শুরুতে যে প্রশ্নটা করেছেন, অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন, এবং সবাই হাসছে, যুগান্তর এত ছবিটা দিয়েছে, তো আমি বুঝি না যে একটা দেশের মন্ত্রীর দায়িত্বে যিনি আছেন তিনি ন্যূনতম মানুষের অনুভূতিটা যে সম্মান করাটা, এটি তার আশপাশে যারা আছে তাদের সবার দাঁত দেখা যাচ্ছে। তিনিও নায়ক সুলভ একটা ভঙ্গিতে ছবিটা তুলছেন। যে মানুষটার স্মরণে এই কাজটি করছেন তার লাশ এসেছে আজকে, এখনো দাফন সময় তো হয়নি। তো ওসমান হাদি আমার কাছে মনে হয় সব থেকে বেশি যার ক্ষতি হলো ওই যে ছোট শিশুটা, আর বাকি যারা নানা সময়ে হাদিকে সামনে নিয়ে আসবে, হাদিকে আমরা ব্যবহার করব, রাজনৈতিক কাজে ব্যবহার করব, অন্যান্য কাজে ব্যবহার করব। হাদির মরদেহটাকে, লাশটাকে এখন ব্যবহার করা হচ্ছে নানা ধরনের ঘটনার প্রতিক্রিয়া তো থাকবেই। এই ধরনের ঘটনার প্রতিক্রিয়া থাকবে, কিন্তু সেই প্রতিক্রিয়াটা কি ধরনের প্রতিক্রিয়া হবে? কারণ বাজার থেকে কৃষক বাঁধাকপি নিয়ে এসেছে, সেটি লুটপাট, এই প্রতিক্রিয়া। কম্পিউটার লুট করে নিয়ে যাওয়া, এই প্রতিক্রিয়া। সরকারের যে ভূমিকাটা জানতে চেয়েছেন, সরকারের ভূমিকা তো আমি সব থেকে রহস্যজনক মনে করি সরকারের ভূমিকা। কেন মনে করি? আমরা হাদির যে খুনি, এখন খুনি বলা যায়, এই খুনি অনেক আলোচনা হচ্ছে সে কিভাবে ছাত্রলীগ করতো, ছাত্রলীগের অনেকেই জেলখানে আছে, সে কেন বাইরে, সে এতগুলো টাকা ছিনতাই করার পর তাকে কেন জামিন পেল, অস্ত্র মামলায় জামিন পেল। এবং মুখরোচক বক্তব্য হাজির করা হচ্ছে কি, যে হাদির এই যে খুনির পক্ষে মামলা পরিচালনা করতে গিয়েছিলেন বড় বড় উকিলরা, সেই কারণে জামিন পেয়েছে। তো একটা অস্ত্র মামলায় জামিন পাওয়ার গ্রাউন্ড কি বড় উকিল আর ছোট উকিল? মামলার জামিন পাওয়ার গ্রাউন্ড কি বড় উকিল অথবা ছোট উকিল? নিশ্চয়ই না। মামলার জামিন পাওয়ার গ্রাউন্ডটা হচ্ছে আইন। তাহলে এখন পর্যন্ত আইনের যে পরিবর্তনের কথাগুলো আমরা শুনি, বিচার বিভাগের যে সংস্কারের ভেতর থেকে সুফলের কথা শুনি, সেটি হচ্ছে না। বড় আইনজীবী গেলে জামিন, কিন্তু আইনজীবীরা জামিন দেয় না, জামিন দেয় বিচারক। শরীফ ভাই, সেই ধাপ আমরা পার করে আমি যেই জায়গাটাতে বারবার আসতে চাচ্ছি, এত সময় পাওয়া গেল, মানে আপনি যদি লজিক্যালি ধরেন, আমি যদি ধরে নিই সে ভারতে আছে সেই খুনি, তাকে এখান থেকে যেতে মিনিমাম 15 থেকে 16 ঘন্টা বা 17 ঘন্টার বেশি সময় লাগবে। তো এত মানে খুব আর্লি কিন্তু ডিটেক্ট করা গেছিল, মানে প্রথম 4 ঘন্টার ভেতরেই কিন্তু ডিটেকশন হয়ে গেছিল যে প্রাথমিকভাবে সন্দেহভাজন। তারপরও আপনি 11-12 ঘন্টা এতগুলো ফোর্স মিলে আপনি আটকাতে পারলেন না কেন? আমি ওই জায়গাটাই, এটা তো একটা চলে আসছিলাম যে আপনার অনেকগুলো জায়গায় ধোঁকাবাজিগুলো আমি দেখছি। রাশেদ ভাই যেটি বললেন, নুরুল হক নূর, তিনিও তো এই সরকারের সময়ে, এই সময়কালে আক্রমণের শিকার হয়েছিলেন। সেপ্টেম্বর মাসের সম্ভবত 2 তারিখে, 5ই সেপ্টেম্বর বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছিল, বলা হয়েছিল 15 দিনের মধ্যে রিপোর্ট হবে, রিপোর্ট হয়নি। অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়াতে যখন রিপারকাশনটা দেখছেন, তাৎক্ষণিকভাবে আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন। গতকালকে আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট থাকবে না যে এই ধরনের একটা আয়োজন চলছে, আপনি তো খবরটা সবার আগে পেয়েছেন। তো এখন আমাদের এখানে বলছি যে আমাদের এই সরকারের সবাই নতুন, তারা দায়িত্ব পালন করতে পারছে না, পূর্ব অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা আছে, আমাদের প্রধান উপদেষ্টা সরকার চালিয়ে এসেছেন না, 91-এর যে উপদেষ্টা, হ্যাঁ তিনি তো উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টা ছিলেন না, কিন্তু ওই টিমের সদস্য ছিলেন। এই সরকারে যারা আছে তাদের অনেকেই আগের সরকার পরিচালনা, সেটা 3 মাস বলেন, 4 মাস বলেন, অভিজ্ঞতা তো আছে। সরকারের এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের ধোঁয়াশা রাখছে, এবং এই ধোঁয়াশা রাখার পেছনে একটা পলিটিক্স আছে।
আপনি যে সমস্ত জায়গায় এই ধরনের একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড, স্বাভাবিকভাবে অনেকগুলো প্রতিক্রিয়া হবে। আমি যদি আপনার স্বজনকে হত্যা করি, আপনি কিন্তু বিচারের কথা বলবেন না, আপনি বলবেন যে আমার ফাঁসি চাইবেন। আপনি আপনার হাতে যদি আমার কোনো স্বজন খুনের শিকার হয়, আমি প্রথম